আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে আপনাদের সামনে যে সার্কুলারটার উপরে ভিডিওটা করব সেটি হচ্ছে ঢাকা মশক নিবারণী দপ্তর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ। তো এখানে যে সার্কুলারটি দেওয়া হয়েছে সে সার্কুলারটার উপরে আমি আপনাদের সামনে ভিডিওটা পাবলিশ করব। তো দেখুন, এই বিজ্ঞপ্তিতে আপনার স্থানীয় সরকার বিভাগের ৯ সেপ্টেম্বর তারিখের এত নম্বর স্মারকের ছাড়পত্রের নির্দেশনা অনুযায়ী রাজস্ব খাতভুক্ত ঢাকা মশক নিবারণী দপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে অনলাইনে এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে তাদের http://dmco.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনার আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে আপনার দেখুন, যে সমস্ত পদগুলা রয়েছে এখানে ক্রমিক নম্বর ১-এর মধ্যে যে পদটা রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক। বেতন সংখ্যা এখানে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত থাকবে। আর এখানে হিসাবরক্ষকটা হচ্ছে গ্রেড ১৬ একটি পদ। আর এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। তো এখানে এই পদে আপনাকে আবেদন করার জন্য যে সমস্ত শিক্ষা এবং যোগ্যতা লাগবে, কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২ নম্বরে বলা হয়েছে যে ২ নম্বরে যে পদটা রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন সংখ্যা ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত থাকবে। গ্রেড হচ্ছে ১৬ একটি পদ। তো এখানে আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট এখানে কমপ্লিট করা থাকতে হবে, এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের হতে হবে। তারপর এখানে ৩ নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত থাকবে। এটা হচ্ছে গ্রেড ১৬ একটি পদ এবং শূন্য পদ হচ্ছে একটি। তো এই পদে আপনাকে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে এখানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করা থাকতে হবে। খতে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা, এবং গতে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। তারপর এখানে যে ৪ নম্বর পদটা রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এখানে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত থাকবে। এটা হচ্ছে গ্রেড ২০-এর একটি পদ, যেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে ২টি। তারপর এখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। একে বলা হয়েছে যে আবেদনকারীর বয়স ২০/১১/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ২ এবং ৩ ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। ২ নম্বরে বলা হয়েছে যে এ নিয়োগে বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ নম্বর ক্রমিকের উল্লিখিত শূন্য পদ পূরণে ঢাকা মশক নিবারণী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৯২ অনুসরণ করা হবে। ২, ৩ ও ৪
ক্রমিকে বর্ণলিখিত শূন্য পদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। তো এখানে বলা হয়েছে যে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না। তারপর এখানে আপনাকে বলা হয়েছে যে আপনি যে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আছে সেটা দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, কিন্তু আপনি যদি সেটা দিয়ে ফিল আপ না করেন তাহলে পরবর্তীতে সেটা আর অন্তর্ভুক্ত করতে পারবেন না। তারপর এখানে 4 নম্বরে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যে সরকারি কর্মচারী হন, আধা সরকারি হন অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হন, তাহলে অবশ্যই উপরিক্ত কর্মকর্তা অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের অনুমতিক্রমে আপনাকে আবেদনটা করতে হবে। তারপর এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে অবশ্যই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 5 নম্বরে বলা হয়েছে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি যখন লিখিততে টিকবেন তখন আপনাকে তারা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত করবে। আর এখানে 6 নম্বর বলেছে চাকরির জন্য আবেদন আগামী 20/11/2025 তারিখ সকাল 10টা হতে 19/12/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এখানে 1 থেকে 6 পর্যন্ত রয়েছে আপনার বিভিন্ন ধরনের শর্তাবলী যেগুলোর উপর ভিত্তি করে আপনার আবেদনটা করবেন। 7 নম্বরে রয়েছে এখানে বিভিন্ন কাগজপত্রের বিবরণ যেগুলো আপনি যখন লিখিততে টিকবেন তখন ভাইভাতে যাওয়ার সময় আপনাকে এখানে কাগজগুলা দাখিল করতে হবে। কতে বলা হয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, খতে বলা হয়েছে লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, ঘতে বলা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ঘতে বলা হয়েছে সকল শিক্ষাগত সনদের সত্যায়িত অনুলিপি। তারপর এখানে উম্মতে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র, অর্থাৎ আপনি যেখানে আবেদন করবেন আপনার ডিপার্টমেন্টের প্রধানের এখানে কোনো প্রকার আপত্তি নেই, সেটার উপরে ভিত্তি করে আপনাকে কাগজপত্র দাখিল করতে হবে। তারপর এখানে বলা হয়েছে যে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ডের সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। তারপর চতে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র অবলিক জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি। অর্থাৎ আপনার যদি এখানে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন থাকে সেটাকে আপনারা সত্যায়িত করে নেবেন। এবং বরিয়া জতে বলা হয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এবং জতে বলা হয়েছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি। এখানে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও কিছু শর্তাবলী রয়েছে। মুক্তিযোদ্ধা যারা সন্তান বা মুক্তিযোদ্ধার কোটাতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই শর্তটা পরে নেবেন। তো এইগুলো হচ্ছে আপনারা যে এখানে আবেদনটা করবেন আবেদনের কিছু কন্ডিশন। তারপর এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা কোথায় থেকে আবেদনটা করব। দেখুন এখানে একটা ওয়েবসাইট রয়েছে http://dmcu.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন। তো এখানে আবেদন ফি জমাদান শুরুর তারিখ 20/11 থেকে, এটা আমরা বলছি যে আবেদনটা আপনারা 20/11 থেকে 2025 থেকে 19/12 পর্যন্ত, ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। তো আবেদনের জন্য অবশ্যই আপনাদের স্বাক্ষর এবং
ছবিটাকে সাইজ করতে হবে। স্বাক্ষরটা হচ্ছে 300x80 হবে এবং ছবিটা হবে 300x300 পিক্সেলের। অবশ্যই এখানে ছবির সাইজ 100 KB থাকবে এবং স্বাক্ষরের সাইজ 60 KB করে নেবেন। তো এগুলো হচ্ছে আবেদনের প্রসেস। এখানে আপনারা ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন আপনারা ওই প্রসেসটা পেয়ে যাবেন। তো তারপর আপনাকে টেলিটক সিমের সাহায্যে আপনাদেরকে এসএমএস প্রেরণ করতে হবে। এখানে এসএমএস প্রেরণের কিছু নিয়মাবলী রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। পড়লে আশা করি ভালোভাবেই বুঝতে পারবেন। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।